ইয়ার মোহাম্মদ খানও এরপর থেকে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে শুরু করলেন। তাতে আমাদের শক্তিও ঢাকা শহরে বেড়ে গেল। আমিও মহল্লায় মহল্লায় ঘুরে একদল যুবক কর্মী সৃষ্টি করলাম। এই সময় শমশাবাদ ও বংশালের একদল যুবক কর্মী আওয়ামী লীগে যোগদান করল। শমশাবাদও আরমানিটোলা ময়দানের পাশেই ছিল। আরমানিটোলার সভার বন্দোবস্ত এখন এরাই করতে শুরু করে। ফলে মুসলিম লীগ শত চেষ্টা করেও আর গোলমাল সৃষ্টি করতে পারছিল না আমাদের সভায়। 11 অক্টোবর আরমানিটোলায় বিরাট সভা হলো। সমস্ত ময়দান ও আশপাশের রাস্তা লোকে ভরে গেল। শামসুল হক সাহেব বক্তৃতা করার পর আমি বক্তৃতা করলাম। মৌলানা পূর্বেই বক্তৃতা করেছেন, আমি শেষ বক্তা। সবাই গোলমাল হবার ভয় ছিল বলে ভাসানী সাহেব প্রথমে বক্তৃতা করেছেন। ভাসানী সাহেব আমাকে বললেন, শোভাযাত্রা করতে হবে, সেইভাবে বক্তৃতা করো। আমি বক্তৃতা করতে উঠে যা বলার বলে জনগণকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, যদি কোনো লোককে কেউ হত্যা করে তার বিচার কি হবে? জনগণ উত্তর দিল, ফাঁসি হবে। আমি আবার প্রশ্ন করলাম, যারা হাজার হাজার লোকের মৃত্যুর কারণ তাদের কি হবে? জনগণ উত্তর দিল, তাদেরও ফাঁসি হওয়া উচিত। আমি বললাম, না, তাদের গুলি করে হত্যা করা উচিত। কথাগুলি আজও আমার পরিষ্কার মনে আছে। তারপর বক্তৃতা শেষ করে বললাম, চলুন আমরা মিছিল করি এবং লিয়াকত আলী খান দেখুক পূর্ব বাংলার লোক কি চায়। শোভাযাত্রা বের হলো। মৌলানা সাহেব, হক সাহেব ও আমি সামনে চলেছি। যখন নবাবপুর রেল ক্রসিংয়ে উপস্থিত হলাম তখন দেখলাম পুলিশ রাস্তা বন্ধ করে দিয়ে বন্দুক উঁচা করে দাঁড়িয়ে আছে। আমরা আইন ভাঙবার কোনো প্রোগ্রাম করি নাই, আর পুলিশের সাথে গোলমাল করারও আমাদের ইচ্ছা নয়। আমরা রেল স্টেশনের দিকে মোড় নিলাম শোভাযাত্রা নিয়ে। আমাদের প্ল্যান হলো নাজিরাবাজার রেল লাইন পার হয়ে নিমতলিতে ঢাকা মিউজিয়ামের পাশ দিয়ে নাজিমুদ্দিন রোড হয়ে আবার আরমানিটোলা ফিরে আসব। নাজিরাবাজারে এসেও দেখি পুলিশ রাস্তা আটক করেছে, আমাদের যেতে দেবে না। তখন নামাজের সময় হয়ে গেছে। মৌলানা সাহেব রাস্তার উপরই নামাজে দাঁড়িয়ে পড়লেন। শামসুল হক সাহেবও সাথে সাথে দাঁড়ালেন। এর মধ্যেই পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে দিল, আর জনসাধারণও ইট ছুটতে শুরু করলো। প্রায় 5 মিনিট এইভাবে চলল। পুলিশ লাঠিচার্জ করতে করতে এগিয়ে আসছে। একদল কর্মী মৌলানা সাহেবকে কোলে করে নিয়ে এক হোটেলের ভিতরে রাখল। কয়েকজন কর্মী ভীষণভাবে আহত হলো এবং গ্রেপ্তার হলো। শামসুল হক সাহেবকেও গ্রেপ্তার করল। আমার উপরও অনেক আঘাত পড়ল। একসময় প্রায় বেহুশ হয়ে একপাশের নর্দমায় পড়ে গেলাম। কাজী গোলাম মাহবুবও আহত হয়েছিল, তবে ওর হুঁশ ছিল। আমাকে কয়েকজন লোক ধরে রিকশায় উঠিয়ে মোগলটুলি নিয়ে আসলো। আমার পা দিয়ে খুব রক্ত পড়ছিল। কেউ বলে গুলি লেগেছে, কেউ বলে গ্যাসের ডাইরেক্ট আঘাত, কেউ বলে কেটে গেছে পড়ে যে। ডাক্তার এলো, ক্ষতস্থান পরিষ্কার করলো, ইঞ্জেকশন দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিল, কারণ বেদনায় খুব কষ্ট পাচ্ছিলাম। প্রায় 30 জন লোক গ্রেপ্তার হয়েছিল। চট্টগ্রামের ফজলুল হক বিএসসি, আব্দুর রব ও রসুল নামে আরেকজন কর্মী মাথায় খুব আঘাত পেয়েছিল, তারাও গ্রেপ্তার হয়ে গিয়েছিল। আমার আত্মীয় ফরিদপুরের দত্তপাড়ার জমিদার বংশের সাইফুদ্দিন চৌধুরী ওরফে সূর্য মিয়া আমার কাছেই ছিল এবং আমাকে খুব সেবা করল। সে রাত 2টা পর্যন্ত জেগেছিল। এমন সময় মোগলটুলির আমাদের অফিস যেখানে আমি আছি পুলিশ ঘিরে ফেলল এবং দরজা খুলতে বলছিল। লোহার দরজা, ভিতরে তালা। খোলা ও ভাঙা এত সহজ ছিল না। সাইফুদ্দিন চৌধুরী আমাকে, কাজী গোলাম মাহবুব ও মফিজকে ডেকে উঠালো এবং বলল, পুলিশ এসেছে তোমাদের গ্রেপ্তার করতে। আমি যখন ঘুমিয়েছিলাম ইঞ্জেকশন নিয়ে, তখন ভাসানী সাহেব খবর দিয়েছিলেন আমি যেন গ্রেপ্তার না হই। আমার শরীরে ভীষণ বেদনা, জ্বর উঠেছে, নড়তে পারছি না। কি করি? তবুও উঠতে হলো এবং কি করে ভাগবো তাই ভাবছিলাম। শওকত মিয়া আগেই সরে গেছে, রাস্তাঘাট তারই জানা।
3 তলায় আমরা থাকি। পাশে একটা দোতলা বাড়ি ছিল। 3 তলা থেকে দোতলায় লাফিয়ে পড়তে হবে। 2 দালানের ভিতরে ফারাকও আছে। নিচে পড়লে শেষ হয়ে যাব। তবুও লাফ দিয়ে পড়লাম। কাজী গোলাম মাহবুব ও মফিজও আমাকে অনুসরণ করল। সাইফুদ্দিন রাজনীতি করে না, তাকে কেউ চিনে না, সে একলাই থাকলো। আমরা যখন ছাদ থেকে নামছি তখন পাশের বাড়ির সিঁড়ির উপর একটা বালতি ছিল। পায়ে লেগে সেটা নিচে পড়ে গেল আর বাড়িওয়ালা চিৎকার করে উঠল। আমরা চুপ করে দাঁড়িয়ে পড়লাম। পুলিশ দরজা ভাঙতে ব্যস্ত, এদিকে নজর নাই। আমরা বস্তি পার হয়ে বড় রাস্তায় পড়ব এমন সময় পুলিশও দরজা ভেঙে ঢুকে পড়েছে। আমাদের মৌলভীবাজারের ভিতর ঢুকতে হবে। 3 জন পুলিশ এই রাস্তা পাহারা দিচ্ছিল। একবার 3 জন হেঁটে এপাশে আসে, আবার অন্যদিকে যায়। আমরা যখন দেখলাম 3 জন হেঁটে সামনে অগ্রসর হচ্ছে, তখন পিছন থেকে রাস্তা পার হয়ে গেলাম। ওরা বুঝতে পারল না। মৌলভীবাজার পার হয়ে আমরা এগিয়ে এসে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিলাম। রাতটা সেখানেই কাটালাম। ভোরে ওদের 2 জনকে বিদায় দিলাম, কারণ ওদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নাই, সামনে পেলে গ্রেপ্তার করতে পারে। আমি আব্দুল মালেক সর্দারের মাহুতটুলির বাড়িতে রইলাম। সেখান থেকে আমি পরের দিন সকালে ক্যাপ্টেন শাহজাহানের বাড়িতে উপস্থিত হলাম। তার স্ত্রী বেগম নূরজাহান আমাকে ভাইয়ের মতো স্নেহ করতেন। তিনি রাজনীতি করতেন না। আমি আহত ও অসুস্থ, কোথায় যাই, আর কেই বা জায়গা দেয় তখন ঢাকায়। ভদ্রমহিলা আমার যথেষ্ট সেবা করলেন। ডাক্তারের কাছ থেকে ঔষধ আনলেন। 2 দিন ওখানে ছিলাম। আইবির লোকেরা সন্দেহ করল আমি এ বাড়িতে থাকতে পারি, কারণ প্রায়ই আমি এ বাড়িতে বেড়াতে আসতাম। 2 জন আইবি অফিসার এদের এখানে এসেছে রাত 8টায়। ঠিক এই সময় একজন কর্মী সেখানে উপস্থিত হয়ে বেগম নূরজাহানকে জিজ্ঞাসা করতে যাবে আমি কোথায়। আইবি অফিসারদের দেখে তার মুখের ভাব এমন হয়ে গেল যে তাদের আর বুঝতে বাকি রইল না আমি কোথায় আছি। আমি কিন্তু পাশের ঘরেই শুয়ে আছি আর এদের আলাপ শুনছি। বেগম নূরজাহান খুব চালাক ও বিচক্ষণ। তিনি ওদের চা খেতে দিয়ে আমাকে ডেকে দোতলা থেকে নিচে নিয়ে গেলেন এবং বললেন অবস্থাটা। আমি বললাম, একটা চাদর দেন, কারণ আমার একটা পাঞ্জাবি ও লুঙ্গি ছাড়া আর কিছুই ছিল না। ভাগ্য ভালো, ভদ্রমহিলা নিজেই দিনে এই 2টাকে ধুয়ে দিয়েছিলেন। চাদর এনে আমাকে নিয়ে রাস্তা দেখিয়ে দিলেন। আমি বেরিয়ে আসলাম। আইবিরা তখনও বাড়িতেই বসে আছে। এই অফিসারদের 2 জন গার্ডও বাইরে পাহারা দিচ্ছিল। আমি বুঝতে পারলাম তাদের চোখকেও আমার ফাঁকি দিতে হলো। তখন মৌলানা ভাসানী ইয়ার মোহাম্মদ খানের বাড়িতে থাকতেন। তার সাথে আমার দেখা করা দরকার, কারণ তাকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। তাকে জিজ্ঞাসা করা দরকার তিনি কেন আমাকে গ্রেপ্তার হতে নিষেধ করেছেন। আমি পালিয়ে থাকার রাজনীতিতে বিশ্বাস করি না, কারণ আমি গোপন রাজনীতি পছন্দ করি না আর বিশ্বাসও করি না। রিক্সা করে এক সহকর্মীর বাড়িতে যেয়ে তাকে সাথে নিলাম এবং ইয়ার মোহাম্মদের বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। পিছন দিক থেকে ঢুকবার একটা রাস্তা আছে, সেই রাস্তায় ছদ্মবেশে বাড়ির ভিতর ঢুকে পড়লাম। পাহারায় থাকা গোয়েন্দা বিভাগের লোকেরা আমাকে চিনতে পারল না। মৌলানা সাহেব ও ইয়ার মোহাম্মদ আমাকে দেখে খুব খুশি হন। আমি অনেকটা সুস্থ হয়ে উঠেছি। মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কেন পালিয়ে বেড়াবো? নবাবজাদা লিয়াকত আলী খান লীগ সভায় ঘোষণা করলেন, জো আওয়ামী লীগ করেগা উসকো শের হাম কুচাল দেগা। তিনি যদিও বলতেন গণতন্ত্রে বিশ্বাস করেন, কিন্তু কোনো বিরুদ্ধ দল সৃষ্টি হোক তা তিনি চাইতেন না। তার সরকারের নীতির কোনো সমালোচনা কেউ করে তাও তিনি পছন্দ করতেন না। নিজের দলের মধ্যে কেউ বিরুদ্ধাচরণ করলে তাকেও বিপদে ফেলতে চেষ্টা করেছেন, যেমন নবাব মামদত। পশ্চিম পাঞ্জাব সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মামদত। জিন্নার বিশ্বস্ত একজন ভক্ত ছিলেন। জিন্নার হুকুমে নবাবি ছেড়ে দিয়ে তিনি বিরাট সম্পত্তি ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। লিয়াকত আলী খান যে মুসলিম লীগ ছাড়া অন্য কোনো বিরোধী দল সৃষ্টি হোক চান না, তার প্রমাণ পরে তার বক্তৃতার মধ্যে ফুটে উঠেছিল।
1950 সালে মুসলিম লীগ কাউন্সিল সভায় তিনি ঘোষণা করেছিলেন, I have always said, rather it has always been my firm belief that the existence of the League, not only the existence of the League, but its strength is equal to the existence and strength of Pakistan. So far as I am concerned, I had decided in the very beginning, and I reaffirm it today, that I have always considered myself as the Prime Minister of the League. I never regarded myself as the Prime Minister chosen by the members of the Constituent Assembly. তিনি জনগণের প্রধানমন্ত্রী হতে চান নাই, একটা দলের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। রাষ্ট্র ও রাজনৈতিক দল যে এক হতে পারে না, একথাও তিনি ভুলে গিয়েছিলেন। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে অনেকগুলো রাজনৈতিক দল থাকতে পারে এবং আইনে এটা থাকাই স্বাভাবিক। দুঃখের বিষয়, লিয়াকত আলী খানের উদ্দেশ্য ছিল যাতে অন্য কোনো রাজনৈতিক দল পাকিস্তানের সৃষ্টি হতে না পারে। जो আওয়ামী লীগ করেগা উসকো শের কুচাল দেগা, একথা একমাত্র ডিকটেটর ছাড়া কোনো গণতন্ত্রে বিশ্বাসী লোক বলতে পারে না। জিন্নার মৃত্যুর পরে সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে তিনি ধরাকে সরাজ্ঞান করতে শুরু করেছিলেন। মৌলানা সাহেব আমাকে বললেন, তুমি লাহোর যাও, কারণ সোহরাওয়ার্দী সাহেব লাহোরে আছেন। তার এবং মিয়া ইখতিয়ার উদ্দিনের সাথে দেখা করো, তাদের বলো পূর্ব বাংলার অবস্থা, একটা নিখিল পাকিস্তান পার্টি হওয়া দরকার। পীর মানকি শরীফের সাথে আলোচনা করে সোহরাওয়ার্দী সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগকে সারা পাকিস্তানের প্রতিষ্ঠানে পরিণত করতে পারলে ভালো হয়। সোহরাওয়ার্দী সাহেব ছাড়া আর কেউ এর নেতৃত্ব দিতে পারবেন না। করাচি থেকে লিয়াকত আলী খান সোহরাওয়ার্দী সাহেবকে অকথ্য ভাষায় গাল দিয়ে বলেছেন, ভারত কুকুর লেলিয়ে দিয়েছে। অথচ জিন্না সাহেব সোহরাওয়ার্দী সাহেবকে একদিনের জন্যেও মন্দ বলেন নাই। একেই বলে অদৃষ্টের পরিহাস। লিয়াকত আলী খানকে নির্বাচনে পাশ করাতে সমগ্র আলিগড়ে মুসলিম ছাত্রদের নামতে হয়েছিল। রফি আহমেদ কিদোয়াই প্রায়ই তাকে পরাজিত করে দিয়েছিলেন যদি মুসলিম ছাত্ররা আলিগড় থেকে না যেত। জিন্নার ছায়ায় বসে দিল্লি থেকে বিবৃতি দেওয়া ছাড়া তিনি কি যে করেছেন পাকিস্তান আন্দোলনে আমার জানা নাই। সোহরাওয়ার্দী সাহেব বাংলার প্রধানমন্ত্রী না হলে আর মুসলিম লীগ গড়ে না তুললে কি যে হতো তা বলা কষ্টকর। জিন্না সাহেব সেটা জানতেন, তাই তিনি কিছুই বলেন নাই। সোহরাওয়ার্দী সাহেব লাহোরে নবাব মামদুতের মামলা নিয়েছেন, এটাও লিয়াকত আলী সাহেবের কীর্তি। নবাব মামদুদকে বিপদে ফেলার জন্য আর একজনকে সাহায্য করা, কারণ নবাব মামদুদ একটু কৌমিক গ্রাহ্য করতেন লিয়াকত আলী খানকে। আমি ভাসানী সাহেবকে বললাম, কিভাবে যাব? ভারতবর্ষ হয়ে যেতে হবে। আমি যে পাকিস্তানি তার প্রমাণ লাগবে, তাহলেই পশ্চিম পাকিস্তানে ঢুকতে দিবে। তখনও পাসপোর্ট ভিসা চালু হয় নাই, গরম কাপড়ও বাড়িতে রয়েছে, টাকা পয়সাও হাতে নাই। ওদিকে আবার পূর্ব পাঞ্জাবে মুসলমান পেলেই হত্যা করে। কি করে লাহোরে যাব বুঝতে পারছি না। আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে, খুঁজে বেড়াচ্ছে পুলিশ। ভাসানী সাহেব বললেন, তা আমি কি জানি, যেভাবে পারো লাহোর যাও, সোহরাওয়ার্দী সাহেবের সাথে দেখা করো এবং তাকে সকল কিছু বলো। 1949 সালের প্রথম দিকে ঢাকায় মৌলানা ভাসানী, মিয়া ইখতিয়ার উদ্দিন আরও অনেকে সোহরাওয়ার্দীর সাথে সাক্ষাৎ করেন এবং সিদ্ধান্ত নেন যদি মুসলিম লীগে কোটারি করা হয় তবে নতুন পার্টি করা হবে। সোহরাওয়ার্দী সাহেব মত দেন। এখন শহীদ সাহেব ও মিয়া সাহেবের সাহায্য প্রয়োজন, তাদের সম্পর্ক ভালো। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আমার একটা গরম আসকান ছাড়া আর কিছুই ছিল না। আমার মামা জাফর সাদেকের কাছ থেকে সামান্য কিছু টাকা ধার নিলাম, আর ইত্তেহাদে আমার কিছু পাওনা ছিল, সেখান থেকে সামান্য কিছু পেলাম, তাই নিয়ে রওনা করলাম। লাহোর পর্যন্ত কোনো মতে পৌঁছাতে পারলে হয়। সোহরাওয়ার্দী সাহেব আছেন, কোনো অসুবিধা হবে না। আমি অনেক কষ্টে লাহোর পৌঁছালাম। পূর্ব বাংলার পুলিশকে আমার অনেক কষ্টে ফাঁকি দিতে হয়েছিল। আমার জন্য অনেক বাড়িখানা তল্লাশি হচ্ছিল। বাড়িতেও পুলিশ গিয়ে খবর এনেছে আমি বাড়ি যাই নাই। লাহোরে তখন ভীষণ শীত, আমার তা সহ্য করা কষ্টকর হচ্ছিল।
কোনোদিন লাহোর যায় নাই। মিয়া ইখতিয়ার উদ্দিন সাহেব ছাড়া কেউ আমাকে চিনত না। সোহরাওয়ার্দী সাহেব নবাব মামদতের বাড়িতে থাকতেন, একথা আমি জানি। এক দোকানের সামনে মালপত্র রেখে আমি নবাব সাহেবের বাড়িতে ফোন করলাম। সেখান থেকে উত্তর এলো সোহরাওয়ার্দী সাহেব লাহোরে নাই, বাইরে গেছেন, 2 দিন পরে ফিরবেন। আমার কাছে মাত্র 2 টাকা আছে, কি করব, কোথায় যাব ভাবছিলাম। মালপত্রই বা কোথায় রাখি। বেলা তখন 1টা, খিদেও লেগেছে। সকাল থেকে কিছুই পেটে পড়ে নাই। 2টা টাকা মাত্র, কিছু খেলেই তো শেষ হয়ে যাবে। অনেক চিন্তা করে মিয়া সাহেবের বাড়িতে ফোন করলাম। মিয়া সাহেব লাহোরে আছেন, কিন্তু বাড়িতে নাই। আমি একটা টাঙ্গা ভাড়া করে মিয়া সাহেবের বাড়ির দিকে রওনা করলাম। ঠিকানা লেখা ছিল। আমি যখন সুটকেস ও সামান্য বিছানা নিয়ে তার বাড়ির সামনে নামলাম, দারোয়ান বলল, সাহেব বাড়িতে নাই। একটা বাইরের ঘরে বসতে দিল। সুটকেসটা বাইরেই একপাশে রেখে দিলাম। আমার নাম ও ঠিকানা কাগজে লিখে দিলাম। মিয়া সাহেব আসলে তাকে দিতে। মিয়া সাহেব এসে কাগজটা দেখেই বের হয়ে এলেন। আমাকে চিনলেন এবং খুব আদর করলেন। আমার অবস্থা দেখে তাড়াতাড়ি একটা রুম ঠিক করে দিয়ে গোসল করে নিতে বললেন। একসাথে খানা খাবেন এবং পূর্ব বাংলার অবস্থা শুনবেন। বরিশালের এস.এ. সালেহ মিয়া সাহেবকে ও শহীদ সাহেবকে চিঠি পাঠিয়েছিলেন এবং আমি যে লাহোরে যেতে পারি একথাও জানিয়েছিলেন। সালেহ আমার বাল্যবন্ধু ও নুরুদ্দিন সাহেবের চাচাতো ভাই। পাকিস্তান আন্দোলনে একসাথে অনেক দিন কাজ করেছি। মিয়া সাহেব, বেগম সাহেবা ও আমি একসাথে খানা খেয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করলাম। পূর্ব বাংলার সকল খবর দিলাম। মৌলানা ভাসানীর কথাও বললাম। সরকারের অত্যাচারের কাহিনীও জানালাম। মিয়া সাহেব মন্ত্রিত্ব ত্যাগ করেছেন। আমাকে বললেন, দেখো, কিছুদিনের জন্য রাজনীতি আমি ছেড়ে দিয়েছি, সক্রিয় অংশগ্রহণ করব না, আমার নিজের কিছু কাজ আছে। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, মুসলিম লীগের অবস্থা কি? আমি বললাম, নির্বাচন হলেই মুসলিম লীগকে আমরা পরাজিত করতে পারব এবং সে পরাজয় হবে শোচনীয়। মিয়া সাহেব বিশ্বাস করতে চাইলেন না। বেগম ইফতিখার উদ্দিন বললেন, হলে হতেই পারে, কারণ কিছুদিন পূর্বেও তো এক আন্দোলন পূর্ব বাংলায় হয়ে গেল। বেগম সাহেবা রাজনীতি বুঝতেন এবং দেশ বিদেশের খবরও রাখেন। যথেষ্ট লেখাপড়াও তিনি করেছেন বলে মনে হলো। রাতে আমার ভীষণ জ্বর হলো। মিয়া সাহেব ব্যস্ত হয়ে ডাক্তার ডাকলেন, ঔষধ কিনে দিলেন। 2 দিনেই আমার জ্বর পড়ে গেল। মিয়া সাহেবের বাড়িতে এই একটাই অতিথিদের থাকবার ঘর ছিল। সোহরাওয়ার্দী সাহেবের ভাই প্রফেসর সায়েদ সোহরাওয়ার্দী লাহোরে আসবেন এবং মিয়া সাহেবের বাড়িতে থাকবেন। তাই 2 দিনের মধ্যেই আমার ছেড়ে যাওয়া উচিত হবে। আলাপ আলোচনার মধ্যেই সেটা বুঝতে পারলাম। মিয়া সাহেব আমার জন্য অন্য বন্দোবস্ত করতে রাজি আছেন জানালেন। সোহরাওয়ার্দী সাহেব ফিরে এসেছেন। ফোন করে জানলাম, আজ আর জ্বর নাই। ভীষণ শীত। বেলা 11টার সময় নবাব সাহেবের বাড়িতে পৌঁছালাম। শহীদ সাহেব লনে বসে কয়েকজন অ্যাডভোকেটের সাথে মামলা সম্বন্ধে আলোচনা করছিলেন। আমি কাছে যেয়ে সালাম করতেই তিনি উঠে এসে আমাকে জড়িয়ে ধরে আদর করলেন এবং জিজ্ঞাসা করলেন, কিভাবে এসেছ? তোমার শরীর তো খুব খারাপ, কোথায় আছো? আমাকে সকলের সাথে পরিচয় করিয়ে দিলেন। সকলকে বিদায় দিয়ে আমাকে নিয়ে বসলেন। আমি সকল ইতিহাস তাকে বললাম। প্রত্যেক কর্মী ও নেতাদের কথা জিজ্ঞেস করলেন। পূর্ব বাংলার অবস্থা কি খুঁটিয়ে খুঁটিয়ে তাও জিজ্ঞাসা করলেন। বাংলাকে তিনি যে কতটা ভালোবাসতেন তার সাথে না মিশলে কেউ বুঝতে পারত না। শহীদ সাহেব বললেন তার আর্থিক অবস্থার কথা। মামলাটা না পেলে খুবই অসুবিধা হতো। তিনি আমাকে যেতে দিলেন না মিয়া সাহেবের বাসায়। একসাথে খানা খেলাম। নবাব মামদত উপস্থিত ছিলেন। তাকেও আমাদের অবস্থার কথা বললেন। তিনিও পূর্ব পাকিস্তানের অবস্থা এক এক করে জিজ্ঞাসা করলেন। বিকালবেলা খান গোলাম মোহাম্মদ খান লুন্দখোর ও পীর সালাউদ্দিন শহীদ সাহেবের সাথে দেখা করতে এলেন। গোলাম মোহাম্মদ খান লুন্দখোরকে সীমান্ত প্রদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তার সীমান্ত প্রদেশে যাওয়া নিষেধ। তিনি সীমান্ত আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক। আমাকে পেয়ে তিনি খুব খুশি হলেন।
শহীদ সাহেব তাকে বললেন একটা হোটেল ঠিক করে দিতে, যেখানে আমি থাকব। অল্প খরচের হোটেল হলেই ভালো হয়। পীর সালাউদ্দিন তখন পাঞ্জাবের ছাত্রনেতা, কর্মী হিসাবে তার নাম ছিল। আমি রাতেই মিয়া সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে হোটেলে চলে এলাম। মিয়া সাহেব বললেন, জায়গা থাকলে তোমাকে হোটেলে যেতে দিতাম না। আমি বললাম, অসুবিধা হবে না। শহীদ সাহেব আমাকে নিয়ে দোকানে গেলেন এবং বললেন, কিছু কাপড় আমার বানাতে হবে, কারণ 2টা মাত্র স্যুট আছে, এতে চলে না। তিনি নিজের কাপড় বানানোর হুকুম দিয়ে একটা ভালো কম্বল, একটা গরম সোয়েটার, কিছু মোজা ও মাফলার কিনে নিলেন এবং বললেন, কোনো কাপড় লাগবে কিনা। আমি জানি শহীদ সাহেবের অবস্থা। বললাম, না, আমার কিছু লাগবে না। তিনি আমাকে যখন গাড়িতে নিয়ে হোস্টেলে পৌঁছাতে আসলেন, জিনিসগুলি দিয়ে বললেন, এগুলো তোমার জন্য কিনেছি, আরও কিছু দরকার হলে আমাকে বলো। গরম ফুলহাতা সোয়েটার ও কম্বলটা পেয়ে আমার জানটা বাঁচল, কারণ শীতে আমার অবস্থা কাহিল হতে চলেছিল।